প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে এখন যে লজিক ক্লাসটা করাবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখে নাও, নিচের যুক্তিগুলি কোন প্রকারের যুক্তি এবং দোষ থাকলে উল্লেখ করো এবং দোষ উল্লেখ করো। যে প্রশ্নগুলো দেখছো আমি তোমাদের এই প্রশ্নের উত্তর কীভাবে বার করতে হয় আমি তোমাদের সামনে এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তার আগে একটা কথা বলছি, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং ফুল টিউশন যদি চাও তাহলে প্রোফাইলটা ভিজিট করো, অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে। তো বর্তমান ক্লাস চলছে 6 অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক, সম্পূর্ণ ফুল টিউশনটা কমপ্লিট করে দিয়েছি। এখন যে প্র্যাকটিস করাচ্ছি তোমরা দেখে নাও এই লজিকগুলো কীভাবে তোমাদের বার করতে হবে, ঠিক আছে? আর অবশ্যই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার। তো চলো কীভাবে বার করবে। প্রথম প্রশ্ন কি, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেনি সুতরাং বৃষ্টি হয়নি। প্রশ্ন কি বলেছে, নিচের যুক্তিগুলি কোন প্রকারের যুক্তি এবং দোষ থাকলে এবং দোষ উল্লেখ করো। তার মানে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেনি সুতরাং বৃষ্টি হয়নি। তো আমি কি বলেছিলাম, এই ধরনের প্রশ্নের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদেরকে আগে লজিক ক্লাসটা করতে হবে, যেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। তো কি কি ক্লাস করিয়েছিলাম, প্রথমকার প্রশ্নের উত্তরটা দেখো, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, তার মানে এটা কিন্তু প্রাকল্পিক ন্যায়ের। প্রাকল্পিকের দুটো নিয়ম শিখিয়েছি তোমাদের, একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক। তো এই যে প্রশ্নটা দেখছো, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেনি সুতরাং বৃষ্টি হয়নি, তার মানে নাবাচক কথা আছে। তো প্রধানাশ্র বাক্যের পূর্বগ কি, মেঘ করে, অনুগ কি, বৃষ্টি হবে। যদির পরের অংশটাকে পূর্বগ বলে, লজিক ক্লাসে আমি তোমাদেরকে বলেছি বৃষ্টি হবে অনুগ। তো এখানে যে অপ্রধান আশ্রবাক্য, দ্বিতীয় লাইনটা মানে অপ্রধান আশ্রবাক্য, তৃতীয় লাইনটা সিদ্ধান্ত। তো অপ্রধান আশ্রবাক্যে কোনটা অস্বীকার করেছে, অনুগটাকে অস্বীকার করেছে, আর সিদ্ধান্তে কোনটা অস্বীকার করেছে, মেঘ করে, মানে পূর্বগটাকে অস্বীকার, তার মানে এটা দ্বিতীয় নিয়মটা। এবার দ্বিতীয় নিয়মটার মধ্যে ভালো করে দেখে নাও তো, প্রাকল্পিক ন্যায়ের এই ক্লাসটা আমি তোমাদের করেছিলাম, দেখে নাও। প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় নিয়মটা কি, যে প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনে অনুগকে অপ্রধান আশ্রবাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে, এটা তো নিয়ম। এই নিয়মটার নাম কি, ধ্বংসমূলক, অস্বীকৃতিমূলক। এমটি মডাস্টনে যে নিয়মটা রাখার নিয়মটা কি, ধ্বংসমূলক প্রাকল্পিক নেই। এই নিয়মটা উদাহরণটা কি ছিল, এটা ছিল যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মাটি ভিজেনি মানে অনুগটাকে অস্বীকার করতে হবে, তার পূর্বগটাকে অস্বীকার করতে, এটাই তো নিয়ম, এটাই তো হচ্ছে ধ্বংসমূলক ন্যায়ের নিয়ম। আর এই নিয়মের আকারটা তো এটা, তো এটার উল্টাটা হলেই দোষ হয়ে যায়। তো ভালো করে দেখে নাও তো, এখানে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেনি, তার মানে মেঘ করেনি মানে কি, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে। তো এখানে তার মানে এই যে কথাটা বলছে, যদি মেঘ করে তবে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়টা হচ্ছে অনুগ, আর পূর্বগটা হচ্ছে এটা, মানে পূর্বগটা এখানে কিন্তু অস্বীকার করেছে, পূর্বগটা অস্বীকার করেছে, তার মানে নিয়মটা পালন করেনি। আর এখানে কি বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হয়নি, তা বৃষ্টি হবে এটা অনুগটা অস্বীকার করেছে, তার মানে এটা দোষ হয়েছে কি, দোষ হয়েছে পূর্বগ অস্বীকার জনিত দোষ। দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করেছে, দ্বিতীয় নিয়মটা পালন করেনি, তার মানে দোষ, এবং দোষ হলে উল্লেখ করো, তাহলে কোন দোষ হলো এটাতে দোষ হয়েছে পূর্বগ অস্বীকার জনিত দোষ। নিয়ম কি ছিল, নিয়ম ভালো করে এখনই দেখালাম তোমাদের, যে প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনে অনুগটাকে অপ্রধান আশ্রবাক্য অস্বীকার করে পূর্বগ সিদ্ধান্তে অস্বীকার করতে হয়। মানে প্রধান আশ্রবাক্যের তো মেন জিনিস, প্রধান আশ্রবাক্যের প্রথমকার লাইনটা, এই অনুগটাকে আগে অস্বীকার করতে হবে, বৃষ্টি হবেটাকে এখানে বৃষ্টি হবে না বলতে হবে, তারপর পূর্বগটার সিদ্ধান্তে বলতে হবে, এটা হয় অস্বীকার করতে হবে, মানে মেঘ করেনিটা এখানে বলতে হবে। কিন্তু উল্টা বলেছে, আগে কোনটা বলছে, আগে পূর্বগটাকে অস্বীকার করেছে, মেঘ করেটাকে অস্বীকার করেছে, তাহলে এটা কি পূর্বগ অস্বীকার জনিত দোষ। আর যুক্তিটা কোনটা, কোন প্রকারের যুক্তি, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়, যুক্তিটা হলো ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। আর উত্তর তাহলে কোনটা হবে, দোষ কোনটা হবে, দোষ হবে তোমাদের পূর্বগ অস্বীকার জনিত দোষ। এই যে দোষ, কোন দোষ, তাহলে পূর্বগ অস্বীকার জনিত দোষ। ক্লিয়ার হয়ে গেল উত্তর আশা করি। তো এই ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই করবে, এই ক্লাস থেকে, এই ধরনের ক্লাসগুলো থেকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু, ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন কি, যদি সূর্য ওঠে তবে আলো থাকবে, আলো আছে সুতরাং সূর্য উঠেছে। এই যে যদি সূর্য ওঠে তবে আলো থাকবে, আলো আছে সুতরাং সূর্য, তার মানে এটা হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের দুটো নিয়ম,
একটা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, একটা ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। তার মধ্যে দেখতে হবে যে কোনটা নিয়ম পালন করছে আর কোনটা নিয়ম পালন না করলে দোষ হয়, আবার নিয়ম পালন না করলে ঠিকই আছে, দোষ হয়নি। তো যদি তার মানে এটা হচ্ছে কোনটা, এটা কিন্তু প্রথমকার নিয়মটা। যদি সূর্য ওঠে এটা গঠনমূলক। কেন? কারণ দেখো এখানে অপ্রধানাশ্রয় বাক্যে আর সিদ্ধান্তে নাবাচক কথা বলিনি, অস্বীকার করিনি, প্রধানাশ্রয় বাক্যের কোনো কথাকে এখানে অস্বীকার করিনি। তার মানে প্রথমকার নিয়মটা, তার মানে প্রথমকার নিয়মটা কি, কোন প্রকারের যুক্তি? তাহলে যুক্তিটা হবে তোমার হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। তো ভালো করে দেখে নাও তো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, আমি তোমাদের লজিক ক্লাসটা দেখে নাও। গঠনমূলক, এই যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের প্রথম যে নিয়মটা, প্রথম নিয়মটার নাম কি? গঠনমূলক, যেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। প্রধানাশ্রয় বাক্যের মানে প্রথমকার লাইনটা, প্রধানাশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনে পূর্বককে অপ্রধানাশ্রয় মানে দ্বিতীয়টা অপ্রধানাশ্রয়কে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এটা পরপর স্বীকার করে করে আসতে হয়। আর এই নিয়মটার নাম কি? গঠনমূলক, স্বীকৃতিমূলক, এমপি। তো এইটার নিয়মটার উদাহরণটা ছিল যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়টাকে এখানে বলতে হবে, মাটি ভিজবে কথা এখানে যা আছে তাই বলতে হবে, স্বীকার করে। এটা বৈধ। আর বৈধতার আকারটা ছিল এর উল্টাটাই হচ্ছে অবৈধ হয়ে যায় আর দোষ হয়ে যায়, যেটা আমি ক্লাস করিয়েছি। তো এখানে ভালো করে দেখো তো নিয়মটা পালন করেছে কিনা। যদি সূর্য ওঠে তবে আলো থাকবে, এখানে চলো দেখি নিয়মটা পালন করেছে কিনা। নিয়ম ন্যায়টা তো, যুক্তিটা তো গঠনমূলক, কিন্তু দোষ হয়েছে কিনা এখানে বলছে দোষ উল্লেখ করো, দোষ থাকলে দোষ হয়েছে কিনা আমরা দেখে নিই। তার মানে প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো এটা যদির পরে অংশটা পূর্বগত, তবের পরে অংশটা আলো থাকবে, এটা অনুগ। তো দ্বিতীয় লাইনে কোনটা বলছে? অনুগটা আগে বলছে। তার মানে দ্বিতীয় লাইনে হচ্ছে অনুগটা আগে বলছে, সিদ্ধান্তে কোনটা বলছে? সূর্য উঠেটা সিদ্ধান্তে বলছে। তার মানে অনুগটা হচ্ছে কোথায় বলছে? অপ্রধানাশ্রয় বাক্যে বলেছে, কিন্তু নিয়ম না। প্রথম নিয়মটা নিয়ম কি? গঠনমূলকের। এক তো যুক্তিটা গঠনমূলকের, কিন্তু গঠনমূলক নিয়মটা পালন করেনি। কেন? কারণ গঠনমূলকের প্রথমে নিয়মটা ভালো করে কি দেখো, প্রধানাশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনে পূর্বকটা যেটা আছে সেটা অপ্রধানাশ্রয় স্বীকার করতে হবে, তারপর অনুকরণকে সিদ্ধান্ত, মানে প্রথম থেকে স্বীকার করে করে আসতে হবে। এখানে জাস্ট উল্টা বলছে। ভালো করে দেখানো, প্রধানাশ্রয় বাক্যের পূর্বকটাকে এখানে স্বীকার করতে হতো, যা আছে তাই বলতে হতো, আর অনুগটাকে এখানে বলতো। বলছে কি? বলেনি। আগে কোনটা বলছে? অনুগটাকে বলছে। এই যে অনুগটা তবের পরের অংশটাকে অনুগ বলে, অনুগটা আগে বলছে, তারপর পূর্বকটা পরে বলছে। তার মানে দোষ কি হলো? দোষ হয়ে গেল এটা অনুগ স্বীকারজনিত দোষ। ক্লিয়ার? আর যুক্তি তাহলে কোনটা? যুক্তি হলো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়ে গেল। এবার চলো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সে হয় পণ্ডিত অথবা মূর্খ, সে নয় পণ্ডিত অতএব সে হয় মূর্খ। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে কোন নাম্বার? সে হয় পণ্ডিত অথবা মূর্খ। তাহলে এটা কোন যুক্তি? এটা যুক্তিটা কিন্তু বৈকল্পিক। কেন? কারণ অথবা দেওয়া আছে, হয় অথবা, আর অথবা হলে কি বৈকল্পিক। আর বৈকল্পিক ন্যায়ের আমরা নিয়ম পড়েছি, বৈকল্পিক ন্যায় একটাই নিয়ম আছে, সেটা দেখেছি। তাহলে তারপর দেখবো এবার নিয়মটা পালন করা হয়েছে না। তো বৈকল্পিক ন্যায়ের নিয়মটা কি? সবার আগে আমাদের নিয়মটা জানতে হবে। তো তোমরা নিয়মটা দেখে নাও, যেগুলো ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি। প্রত্যেকটা ক্লাস করবে, লজিক একদম গোটা ফিলোসফি তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। এই যে বৈকল্পিক ন্যায়, প্রথম নিয়মটা একটাই নিয়মটা কি? যে প্রধানাশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্প, এখানে কোনো পূর্বক বলা হয় না, অনুগ বলা, এই অংশগুলোকে কি বলা হয়? বৈকল্পিক ক্ষেত্রে এগুলো বিকল্প বলা হয়। তো যে কোনো একটা, সেটা পূর্বকই হোক আর অনুগ হোক, এখানে পূর্বক অনুগ বলে কোনো কথা নেই, যে কোনো একটা বিকল্প হয় অথবা পরের অংশগুলোকে কি বলা হয়? অপ্রধানাশ্রয় মানে দ্বিতীয় লাইনে কিন্তু অস্বীকার করতে হবে, দ্বিতীয় লাইনটা অস্বীকার করতে হবে, তারপর যেটা বাকি থাকলো সেটা সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আর এই নিয়মটার নাম কি? ডিএস বা ডিসজয়েন্ট সলিউশন, যেটা আমি ক্লাস করেছি। উদাহরণটা দেখো, হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে, এই নিয়মের ভাষাটা। দ্বিতীয় লাইনে দেখো মৌসুমি আসবে না। মোট কথাই এই দুটার মধ্যে যে কোনো একটা নাবাচক বলতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেটা এখানে বলতে হবে। আর এটা বৈধ, আর বৈধতার আকারটা এরকম। আর এটা অস্বীকার করলে যেটা দোষ হয়, বিকল্প স্বীকারজনিত এর উল্টাটা মানে অবৈধ হয়ে যায়। তাহলে এটাতে ভালো করে দেখে নাও তো এটা নিয়মটা পালন করছে কিনা। এখানে ভালো করে দেখে নাও, এখানে প্রধানাশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্প মানে হয় ওই যে কোনো একটা, সে পণ্ডিত, সে হয় পণ্ডিত আর হচ্ছে মূর্খ। তাহলে যে কোনো একটা বিকল্পকে দ্বিতীয় লাইনে অস্বীকার করতে হবে। সে নয় পণ্ডিত, তার মানে অস্বীকার করেছে, দ্বিতীয় লাইনে অস্বীকার করছে। তাহলে কোনটা অস্বীকার করছে? সে নয় পণ্ডিত, তার মানে এই যে সে হয় পণ্ডিত এটাকে অস্বীকার করছে, সে নয় পণ্ডিত। তাহলে বাকি থাকলো কোনটা? মূর্খ। তাহলে সে হয় মূর্খটাকে স্বীকার করছে। তার মানে প্রথম বৈকল্পিকের ন্যায় নিয়মটা কিন্তু পালন করেছে। তার মানে নিয়মটা হচ্ছে পালন করেছে। আর এখানে কি দোষ হয়েছে? কি কোনো দোষ নেই। আর তাহলে যুক্তিটা কোনটা? বৈকল্পিক ন্যায়।
দেখো ভালো করে এই নিয়মের ভাষাটা, এই যে নিয়মের উদাহরণটা দেখো, এই যে কোনো একটা অস্বীকার করবে তারপর স্বীকার করবে, তো তাই হলো। তার মানে এখানে কিন্তু এই যে অস্বীকার করছে আর তারপর স্বীকার করছে যা আছে, এই দুটার মধ্যে যে কোনো একটাকে নাবাচক বলতে হবে, তারপর যেটা বাকি থাকলো, যে অংশটা বাকি থাকলো সেটা এখানে স্বীকার করতে হবে। তার মানে এটা বৈকল্পিক ন্যায়টা পালন করছে, এখানে কোনো দোষ নেই। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট প্রশ্ন দেখো, সে মূর্খ অথবা চালাক। সে মূর্খ অথবা চালাক, তাহলে সে মূর্খ অথবা চালাক, তারপর সে চালাক, তারপর কি অতএব সে নয় মূর্খ। তো এটাতে কি এটা কোন যুক্তি? আশা করি বুঝে গেছো। এটা বৈকল্পিক কি করে বুঝলে? হয় অথবা আছে, তার মানে হয় অথবা থাকলেই বুঝে যাবো এটা বৈকল্পিক ন্যায়ের নিয়মের কথা বলছে। তারপর দেখবো সেটা নিয়ম পালন করছে কিনা। তো তার মানে এটা হচ্ছে বৈকল্পিক, আর বৈকল্পিক একটাই নিয়মটা কি পালন করে দেখবো যে এখানকার মধ্যে যে কোনো একটা বিকল্পকে এখানে নাবাচক বলতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেটা এখানে সিদ্ধান্ত স্বীকার করতে হবে। সিদ্ধান্ত মানে পরের লাইনটাতে অতএব আছে মানে তারপরে অতএব মানে কি সিদ্ধান্ত থাকে, যেটা নিরপেক্ষ আমরা ক্লাস করেছি। তার মানে সে মূর্খ অথবা চালাক, দ্বিতীয় লাইনে কি বলছে? সে চালাক। অতএব তারপর কি বলছে? অতএব সে নয় মূর্খ। তার মানে এখানে সে মূর্খ অথবা চালাক, তার মানে সে চালাক, মানে দ্বিতীয় লাইনে কি বলছে? এই যে কোনো একটা বিকল্পকে এখানে কি বলছে? স্বীকার করেছে, তারপর কি সিদ্ধান্ত কি বলছে? অস্বীকার করেছে। তো নিয়ম কি ছিল? নিয়ম ছিল, নিয়মের ভাষা ছিল যে প্রথমেরটা। তো নিয়ম ছিল এখানকার মধ্যে, এখনই দেখালাম ক্লাসটা তোমাদের, এই যে নিয়ম ছিল এটা, এই যে নিয়ম, আর নিয়মের উদাহরণটা এটা, আর এটা নিয়মটা লঙ্ঘন করলে যে দোষটা হয় এই যে এটা, এই যে এটা, এই যে বিকল্প স্বীকারজনিত নিয়ম পালন না করলে পরিগণ দোষ, এই যে উদাহরণটা এটা, হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে। তা কি নিয়ম পালন না করলে কি হয়? মানে এখানে আগে হ্যাবাচক বলবে, তারপর যেটা থাকলো সেটা নাবাচকটা এখানে বলবে, তার ওইটার উল্টাটা, তার মানে এটা দোষ। আর দোষটা কি? যে বিকল্প স্বীকারজনিত দোষ। তার মানে এটা ভালো করে দেখো, এখানে দোষটা হয়েছে বিকল্প স্বীকারজনিত দোষ। কেন? আগে যে কোনো একটা বিকল্পকে স্বীকার করছে, এই যে সে মূর্খ অথবা চালাক, এই দুটার মধ্যে যে কোনো একটা দ্বিতীয় লাইনে অপ্রধান আশ্রয়কে স্বীকার করেছে, আর যেটা তাহলে বাকি থাকলো সে মূর্খটা, এটাকে অস্বীকার, সে অতএব সে নয় মূর্খ। মানে নাবাচকটা এখানে বললো, কিন্তু নিয়ম ছিল এখানে বলতে হতো, আর অস্বীকারটা এখানে করতে হতো, আর স্বীকারটা এখানে করতে হতো, উল্টা হয়ে করে। এই যেটা আগের নিয়মটা পালন করছে, এখানে কোনো দোষ নেই, কিন্তু এটাতে দোষ হলো। কেন? কারণ প্রধান আশ্রয়কে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় অস্বীকার করতে হয়। সে মূর্খ অথবা চালাক, এখানে সে চালাক নয় বা সে নয় মূর্খ এখানে বলতে হতো, আর যেটা বাকি থাকলো সেটা এখানে বলতে হতো, কিন্তু বলেনি। তাহলে কি? এটা বিকল্প স্বীকারজনিত দোষ। স্বীকার যেহেতু করেছে আগে, এই জন্য এটা বিকল্প স্বীকারজনিত দোষ। ক্লিয়ার? যেটা এতে নিয়ম পালন না করলে বিকল্প স্বীকারজনিত দোষ। এই উদাহরণটা দেখো, যেটা আমি ক্লাস করিয়েছি, আর এর উদাহরণের আকারটা ভালো করে দেখো। প্রত্যেকটার ক্ষেত্রে আগে স্বীকার করছে, নাবাচকগুলো শেষের দিকে বলছে। তার মানে এটা অবৈধ, মানে এটা নিয়মের বিরুদ্ধ, এগুলো আকার অবৈধ। ক্লিয়ার? তার মানে এটাতে কোন দোষ হয়েছে? বিকল্প স্বীকারজনিত দোষ। আর যুক্তি কোনটা? বৈকল্পিক ন্যায়। ক্লিয়ার? লাস্ট প্রশ্ন কি? যদি বন্যা হয় তবে ফসল নষ্ট হবে। যদি তবে মানে আছে, এটা প্রাকল্পিক নেই। এবার প্রাকল্পিক নয়ের মধ্যে আবার দুটো নিয়ম ক্লিয়ার করবো, দুটো নিয়ম দেখবো সেটা পালন করছে কিনা। তো যদি বন্যা হয় তবে ফসল নষ্ট হবে, দ্বিতীয় লাইনে কি বলছে? ফসল নষ্ট হয়নি। তৃতীয় লাইনে কি সিদ্ধান্ত কি বলছে? অতএব বন্যা হয়নি। এবার চলো প্রাকল্পিক, এবার দুটো নিয়ম, একটা গঠনমূলক, ধ্বংসমূলক। এবার কোন নিয়মটা ভালো করে দেখি। তার মানে এই প্রধান আশ্রয়ক, এখানে অপ্রধান আশ্রয়কে নাবাচক, সিদ্ধান্ত নাবাচক, তার মানে এটা দ্বিতীয় নিয়মটাই একমাত্র অপ্রধান আশ্রয়কে নাবাচক বলবে, আর সিদ্ধান্তে কিন্তু নাবাচক বলে। প্রধান আশ্রয়কে যা আছে সেগুলোকে নাবাচক বলে, একমাত্র কোথায়? দ্বিতীয় লাইনটা, যে ধ্বংসমূলক। তার মানে দ্বিতীয় নিয়মটা। এবার দ্বিতীয় নিয়মটার মধ্যে দেখি সেটা নিয়মটা পালন করছে কিনা। তো দ্বিতীয় নিয়মটা আমি তোমাদের কি শিখিয়েছি ভালো করে দেখে নাও। দ্বিতীয় নিয়মটা কি? এই যে প্রধান আশ্রয়কে প্রাকল্পিক হচ্ছে অনুগকে, অপ্রধান আশ্রয়কে অস্বীকার করে, পূর্বকে সিদ্ধান্তে অস্বীকার করে ধ্বংসমূলক। আর ধ্বংসমূলক নিয়মের এটা উদাহরণ, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মানে মাটি ভিজবে না, অনুগটাকে অস্বীকার করতে, তারপর পূর্বটাকে অস্বীকার করতে হয়। এটাই তো নিয়ম, এটাই তো ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় উদাহরণ। এটা আকারটা, আগে অনুগটাকে অস্বীকার করতে হয়। দেখো ভালো করে, প্রত্যেকটা একই কথা, সিদ্ধান্তে পূর্বকটাকে অস্বীকার করতে হয়, পিছন থেকে অস্বীকার করে, মানে আগে এটাকে অস্বীকার করতে হবে, তারপর পিটাকে এখানে অস্বীকার করতে হবে। এটাই তো নিয়ম, আর এটার উল্টাটা তো দোষ হয়ে যায়। তার মানে এখানে চলো তো, এখানে ভালো করে দেখো যে প্রাকল্পিক ন্যায় নিয়ম হলো প্রধান আশ্রয় বাক্যের যদির পরের অংশটা পূর্বগ, যদি বন্যা হয় তবে পরের অংশটা অনুগ, তবে ফসল নষ্ট হবে, এটা অনুগ। তাহলে এখানে দেখো এটা নিয়ম কি? যেহেতু দ্বিতীয় ধ্বংসমূলক নিয়ম পালন, ধ্বংসমূলক নিয়মটা এখানে আছে, যেহেতু অপ্রধান আশ্রয় নাবাচক, এটা নাবাচক, তার বুঝে গেলাম এটা ধ্বংসমূলক।
ন্যায় নিয়ম। এবার দেখি ওই নিয়মটা পালন করছে কিনা। তো ধ্বংসমূলক ন্যায় নিয়ম কি, যে প্রধানাস্ত্র বাক্যের প্রাকল্পিক বচনের অনুগটাকে, মানে ফসল নষ্ট হবে কথাটাকে এখানে বলা হবে, অনুগটাকে এখানে বলতে হবে। হ্যাঁ, ভালো করে দেখো, ফসল নষ্ট হবে, ফসল নষ্ট হয়নি, অনুগটা এখানে বলছে, অস্বীকার করছে, অনুগটা অস্বীকার করছে, তারপর সিদ্ধান্ত দেখো পূর্বটা আছে, তার মানে নিয়মটা পালন করছে। তার মানে এটা যুক্তিটা কি, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়, আর দোষ আছে কি, দোষ নেই। তো এই হলো তোমাদের বৈধতা বিচার। আশা করি এই ধরনের লজিক আর সমস্যা হবে না। তো এগুলো কীভাবে হচ্ছে, সমস্ত ওই লজিক, ওই আমার ওই লজিক ক্লাসটার উপরেই, যে মূল যে লজিক ক্লাসটা করেছি, প্রাকল্পিকের দুইটা নিয়মের লজিক ক্লাস আর বৈকল্পিক লজিকের ক্লাস, এই দুইটা নিয়মের উপরই গোটা ফিলোসফিটা, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের লজিক ক্লাস, যত এমসিকিউ এসিকিউ হচ্ছে সমস্ত ওই ক্লাসটার উপরই। আশা করি আর কোনো সমস্যা হবে না। মেন ক্লাস করো আর এক্সট্রা ক্লাস করো, কেউ আটকাতে পারবে না। ফুল টিউশন ক্লাসটা অবশ্যই শেয়ার করবে, আর 2025-এর ফুল টিউশনটা অধ্যায় ধরে তোমরা ক্লাসগুলো শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করো।